নির্বাচন এখনই শুরু হবে, মানে ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না, নির্বাচন এখনই শুরু হবে, মানে ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না। আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? আমি সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি। কঠিন ইংরেজি কথা, মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে, তাই না? মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ। আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে, তারপরে এইখানে প্রশাসন আছে, এই যে ইউএনও আছে, ডিসি আছে, এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র। সে চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে। কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। আজকের আলাপ কেমনে এই চাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। হাঙ্গের ব্যুরোক্রেটরা, আমলারা এটা এনে শুনেন আর কি। এই যে সেক্রেটারি, এই যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, ডিসি, তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি, এরা শুনেন একটু। আসেন আল্লাহ নামে শুরু করি। আলাপে ঢোকার আগে দুটা বিষয় জানতে হবে। সেক্রেটারি কাকে বলে, কোথায় থেকে শব্দের উৎপত্তি, আর সচিবালয়ের কাজ কি ধরনের। প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো। সেক্রেটারি, যার বাংলা করেছি আমরা সচিব, শব্দটা ল্যাটিন। সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে, যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি। শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয়, গোপন গোপন, বুঝাও, যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত। এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি। সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা, হ্যাঁ বুঝাও। তো সেক্রেটারিয়াস, তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন, কিছু কথা থাক না গোপন। মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল, বুঝাও। আইসা এটা হয়ে গেল সেক্রেটারি, বুঝাও। 1400 থেকে 1500 শতাব্দীতে ইংরেজি ভাষায় সেক্রেটারিয়েটটা আইসা হইল সেক্রেটারি। তো প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনই রাখতেন, বুঝাও। কিছু কথা থাক না গোপন। তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা, সচিবেরা কি কাজ করতেন? গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন, কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন। কিছু কথা থাক না গোপন। এই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ। তার সেক্রেটারি শব্দের সাথে, এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা করলে এখনো অন্তর্ভুক্ত আছে, বুঝছাও। তো তাইলে কোনোভাবে এই সচিবদের, সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত, জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত, তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত, রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত। কিন্তু হইয়া যাইতে তো, তাই না? কেন করে হচ্ছে এটা না দেখেনি, কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে, রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেরে, তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না। তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না? অবশ্যই হবে, কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না, সরকারই চলবে না। তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে, ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন? এইখানেই আসল মুলসিয়ানা। কাজটা সহজ, কঠিন না। আমরা আজকে সেটাই আলাপ করবো নি। তার আগে আমরা আলাপ করে নি, বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয়। অনেকে কবেন কিছু করে না, ওটা এটাও সত্য, তাও দেখি আর কি। কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটাই না দেখে নি। হ্যাঁ, তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে। সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হইতেছে রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ। তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি? রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী, দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন, এটা পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল ডিসিশন, যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন ধরেন বাজেট প্রণয়ন করা, উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া, এইগুলো পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা, প্রশ্নের জবাব দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া, স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। আর কি রেগুলার প্রশাসনিক কাজ, রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পরিচালিত হয়। এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না, এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত। আগে পলিটিক্যাল ডিসিশন হয়,
রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে, আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে। যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন, মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন, একটা নীতি নিচ্ছে, সেটা বাস্তবায়ন কেমন হবে। তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন। তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, বেতন ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরেন আয় ব্যয়ের তদারকি, বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা, এই সমস্ত। আর কি জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা, প্রতিবেদন প্রস্তুত করা, সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা। তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে 2 জন সেক্রেটারি থাকবে, একজন দেখবে রেগুলার কাজ, আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল সেক্রেটারি, রেগুলার ফাংশন সেক্রেটারি। রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে, মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে। আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে, রাজনৈতিক দল থেকে। এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে। তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসির চর্চা হবে, মানে মেধার চর্চা হবে, যারা করবে চায় না আমি জানি। এই বিভাজনের সুবিধা আছে কিন্তু, যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ, কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে, দক্ষতা বাড়বে, প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন। জবাবদিহিতা নিশ্চিত হবে, দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে। এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ কইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে। হিলাল মজুমদার ভাই ফোন দিছিলেন, তো কইলেন যে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা। আমি কইলাম বদিল ভাই, সব সমস্যার সৃজনশীল সমাধান আছে, তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা জানি না। তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব, সবার সাথে শেয়ার করি। তো আসেন আগে সমস্যাগুলো দেখি, আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায়। আমি প্রথমে বলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না, এটা করেনি, ইতিহাস সাক্ষী। মাত্র 3 টার্ম কাজ করেছে, এটা তারপরে ভেঙে গেল 2006 সালে। হাঙ্গারের পলিটিক্যাল পার্টিগুলো কোনো কমিটমেন্ট রাখে না, চেয়ারে বসলে একবারে ওইটার জমিদারি বলে মনে করে। তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব, আসেন সেটা দেখি। 1 নম্বরে হইতেছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব। 2 নাম্বার, রাজনৈতিক দলগুলো বলে প্রজার ইউনিসের সরকারের ম্যান্ডেট নাই, এটারও সমাধান দেওয়া সম্ভব। 3 নাম্বার, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব। 4 নাম্বার, ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ, এটাও রিস্ট্রাকচার করা সম্ভব। 5 নাম্বার, নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট কেনা বেচা, এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব। এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে। আইডিয়াটা শুনে আউলাই যায় না, আগেই বাতিল বা খারিজ করে দিয়ে না, এই সিস্টেমে ফজিলত আছে অনেক। কিভাবে হবে কাজটা, আসেন দেখি। নির্বাচন এখনই শুরু হবে, মানে ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না, মাত্র 10টা আসনে। যারা জিতে আসবে তাদের 2 জনকে উপদেষ্টা বানানো হবে, একজনকে স্পিকার বানানো হবে, তারাই সংসদ অধিবেশন করবে। তাদের কার্যকাল হবে 5 বছর। আবার 2 মাস পর আবার 10 জন নির্বাচিত হয়ে আসবে, তাদেরও কার্যকাল হবে 5 বছর। দরকারে নতুন স্পিকার নির্বাচিত হবে 20 জনের সংসদে, আর আরো 2 জন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে। এইভাবে 2 মাস পর পর 10 জন করে এমপি ইলেকশন হবে। এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন, সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন, অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন, তর্ক বিতর্ক করবেন, কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে 150টা আসন পূর্ণ হয়। এইভাবে প্রত্যেক 2 মাস পর পর উল্টা দিকে 5 বছর পর যাইয়া 2 মাস পর পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে, সেই আসনে নির্বাচন হবে, তাই না? 5 বছর পরে এতে সুবিধা কি হবে? অল্প কয়েকটা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন। ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে। নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন, অনেক পর্যবেক্ষক দিতে পারবেন। পুরা নির্বাচন কমিশন মাত্র 10টা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে। কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে, মিডিয়া ওয়াচ থাকবে দারুণ ওই আসনগুলোতে। তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে। তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের একছত্র কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হবে, ব্যালেন্স অফ পাওয়ার আসবে। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দিয়ে প্রতিস্থাপিত হবে। হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না, তাদের একটা প্রস্তুতি থাকবে। দ্রুত নির্বাচন দিতে হবে, এটা শুনতে হবে না প্রফেসর ইউনূসকে, নির্বাচনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই সরকারের ম্যান্ডেট নাই, এই অভিযোগে শুনতে হবে না। গ্র্যাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপরে একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে। জনগণ নির্বাচনে মাত্র 10টা সিটের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে, তাদের 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য। সরকার 2.5 বছরে বদলে ফেলা সম্ভব। আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম 4টা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয়। কিছুটা সংযত হইয়া শেষ বছরটা সরকার, সরকারি দল, নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে। কারণ একটাই, যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায়। কারণ সামনে নির্বাচনের খাড়া যদি সবসময় ঝুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ভেবে দেখেন। সবসময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার। ভবিষ্যতে যখন নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাইয়ের সুযোগ থাকতেছে। প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে।
এইবার 300 আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে, সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে, আর প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। পাওয়ার ট্রানজিশনটা গ্র্যাজুয়াল হবে, অ্যাব্রাপ্টলি বিদায় নিতে, হঠাৎ করে বিদায় নিতে হবে না। সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে, কিভাবে তারা শাসনটা শেষ করবে, সেই দুর্ভাবনা এখন আর থাকলো না। এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো। একসাথে কতগুলো সমস্যার সমাধান হলো দেখেন। এখন এই 10টা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দৈব চয়নের মাধ্যমে হইতে পারে। এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে? হ্যাঁ, না, নাই। আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া, আউট অফ দ্য বক্স আইডিয়া, বের করো বের করো, কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন, সৃজনশীল সমাধান নিয়ে আসবেন, দেখবেন গা মুচড়ামুচড়ি করছে সবাই। সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে। আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর পুরো সংসদ নির্বাচন করা সম্ভব না, এবং তো বাস্তবসম্মতও না। তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে। এইটা একটা পথ হইতে পারে। ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে, এবং তার সম্ভব হইলে সঠিক পথে আগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার। 5 বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক পদ্ধতির মধ্যে দিয়ে হোক বা অন্য পদ্ধতির মধ্যে দিয়ে হোক, এই যে কোনো সুফল বয়ে আনতেছে না সেটা তো প্রমাণিত। খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি, নতুন সরকার পদ্ধতি, যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে। আপনাদের কি মনে হয় এই মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না? আর আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর কবে দাদার মাথায় কত পেঁচ রে বাবা, অটিকি আমার মাথার যদি একটা পেরেক ঢুকে দেয় না কেউ, ওটা বের করলে সেটা স্কুপ হয়ে বেরোবি। সেই জন্যই আমার প্ল্যানিং নেয় না কেউ, ভাবে কি না এর মধ্যে করে রেখেছে এই প্ল্যানিং এ, শেষে ম্যাঙ্গো আর স্যাক 2 জয় বাংলা হয়ে যায় কিনা। তাই আমার কাজ প্ল্যান দেওয়া, দিলাম, ভাইবা দেখেন, ক্ষতি তো নাই। জুলাই আগস্ট বিপ্লব নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলিছে, সেই দুয়ার দিয়ে আলো আসবে, সেই আলোতে শত ফুল ফুটবে, শত মত বিকশিত হবে। এইভাবেই দেশ আগায় যাবে, নতুন দেশের পথে আমরা অল্প অল্প করে আগাইতে থাকবো, এবং সেটাই হবে বিপ্লব, ইনকিলাব। দর্শক, এবার ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, আসলেও কি 5 বছরের জন্য ক্ষমতায় তিনি থাকতে পারবেন, এবং আপনারা কত বছরের জন্য তাকে ক্ষমতায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।